ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বাঁকুড়া জেলার বড়জোড়া গ্রামে, আর দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বড়জোড়া বিবেকানন্দ আত্মবিকাশ কেন্দ্রে। কথা বলবো এই কেন্দ্রের সম্পাদক গৌতম চ্যাটার্জির সঙ্গে। নমস্কার। নমস্কার। প্রথমেই জানতে চাইবো যে এই কেন্দ্রের মাধ্যমে কি কি ধরনের কাজ চলছে। প্রথমে বলি, আমরা এই প্রতিষ্ঠান শুরু করি 2004-05 সালে। শুরু করার পরে আমরা প্রশিক্ষণ নিই রামকৃষ্ণ মিশন সমাজসেবা শিক্ষণ মন্দির বেলুড় মঠ। সেখানে প্রশিক্ষণ পাওয়ার পরে আমরা এখন 17টা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসি। প্রশিক্ষণ নেওয়ার পরে এখানে টুকটুক করে সমস্ত বিষয়গুলি আমরা এখানে রাখার চেষ্টা করছি, যেমন গোপালন, মৎস্য পালন, হাঁস পালন এবং ছাগল পালন, এরপর সামান্য সামান্য কৃষিকাজ, এগুলো নিয়ে আমরা শুরু করেছি। এরপরে আমাদের লক্ষ্য হচ্ছে প্রতিটি জিনিসকে অল্প অল্প করে এখানে নিয়ে আসা, এবং এখানে আমাদের ট্রেনিং সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে আমরা চেষ্টা করছি যে সমস্ত ট্রেনিংরা এখানে আসবে, হাতে কলমে প্রশিক্ষণ নেবে, এবং আমরা সেই প্রতিষ্ঠানটাকে বাস্তব রূপায়ণ করতে পারবো, যাতে আমরা নিজেও উন্নত হব, আরও 5 জন মানুষকে উন্নত করতে পারবো। এটা আমাদের মূল লক্ষ্য। উদ্দেশ্য সম্পর্কেও আমরা জানলাম, আগামী দিনের পরিকল্পনা সম্পর্কেও আমাদের ধারণা দিলেন। এবারে জানতে চাইবো এই প্রকল্প যতটুকু কাজে গিয়েছে কতটা সাফল্য পেয়েছেন। আমরা বিগত 2004-05 থেকে প্রথম 2-3 বছর কোনো সাফল্য পাইনি। তারপর থেকে আস্তে আস্তে আমরা বিভিন্ন সরকারি দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করতে শুরু করি। আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে তাদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে। তারপরে আমরা আস্তে আস্তে সাফল্য শুরু করি। বর্তমানে আমাদের এডি অফিস, পিসিকালচার অফিস, ফিশারি অফিস, হর্টিকালচার অফিস, সব অফিসের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, এবং তারা রীতিমতো এখানে আসছেন এবং আমাদের বিভিন্ন দিক থেকে সহায়তা করছেন, এবং আমাদের আরও ভবিষ্যতে আরও যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তব রূপায়ণে সহায়তা করছেন। আচ্ছা, গ্রামের মানুষজনের সাড়া কতটা পাচ্ছেন? গ্রামের মানুষের সাড়া বলতে অভূতপূর্ব সাড়া, কেননা এখানে আমরা যে গ্রামে বাস করি এই দুটো পাড়া সম্পূর্ণ দরিদ্র পাড়া। এখানে আমরা শুধু আমাদের নিজেদের কাজে সীমাবদ্ধ নই, এখানে পাশাপাশি মানুষরা আমাদেরকে তাদের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করে নিয়েছেন। যেমন এখানে তাদের পুজো আর্চা যেগুলো রয়েছে সেগুলো, তাদের ভোটার কার্ড বলুন, রেশন কার্ড বলুন, সেই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করা হয়। এনআরজিএসের মাধ্যমে যে জব কার্ডের যে কাজগুলো হয় সেগুলো আমরা সুপারভাইজার এখান থেকে নিয়োগ করে এখান থেকে কাজগুলো করা হচ্ছে পঞ্চায়েতের সঙ্গে সহায়তা করে। এরপরে আমাদের সরকারি যে সহায় প্রোগ্রাম রয়েছে, এখান থেকে সেই 26 জন সহায় পরিবারকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকে করা হয়েছে। সেখান থেকে কৃষির ক্ষেত্রে কি কি কাজ চলছে? কৃষির ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করে থাকি এখানে জৈব পদ্ধতিতে চাষ করা, যাতে এখনকার মানুষ বিষ খেয়ে একবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যাতে সবসময় যাতে পেস্টিসাইড ব্যবহার হচ্ছে, তাহলে আমরা চেষ্টা করছি এখানে জৈব পদ্ধতিতে কীভাবে চাষগুলো করা যায়। সেই জন্য আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। এখানে আমাদের পিট রয়েছে ভার্মি কম্পোস্টের, সেখান থেকে আমরা জৈব সার ব্যবহার করছি, এবং আমার যেহেতু গোপালন রয়েছে সেখান থেকে সম্পূর্ণ গোবরটাকে আমরা ভার্মি কম্পোস্টে কাজে লাগাচ্ছি। এরপরে আমাদের জৈব পদ্ধতি যেগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো আমরা মানুষকে বোঝার চেষ্টা করছি যে এইভাবে এই যে তৈরি করা জিনিসগুলো, এগুলোর বাজার থেকে অনেক ভালো, এবং সে মানুষটা বুঝছে এবং সেটা গ্রহণ করার জন্য এগিয়ে আসছে। আচ্ছা, কি কি চাষ করছেন? আমরা বর্তমানে এখানে আমাদের বেগুন চাষ আছে, সরষে আছে, পেঁয়াজ চাষ হয়, পালং হয়, বিভিন্ন সবজিগুলো হয়। এরপরে আমাদের ফলের গাছও আমরা দেখতে পাচ্ছি। ফলের গাছ আছে, সামান্য পেয়ারা, কিছু আম লাগানো হয়েছে, কিন্তু সেটা এখনও পেয়ারাটা সাফল্য পেয়েছে, আমটা এখন সেভাবে সফলতা পাইনি আমরা। এখানে মাটিটা একটু সামান্য খারাপ আছে, কিন্তু চেষ্টা করছি পরবর্তীতে আমরা সেভাবে সফলতা পাবো। আচ্ছা আচ্ছা, প্রাণী পালনও তো করছেন বললেন, তো কি কি প্রাণী পালন করছেন আপনারা? প্রাণী পালনের মধ্যে এখন আমাদের গোপালন আর হাঁস পালনটা চালু হচ্ছে। গোপালনটা আমরা দীর্ঘ 2 বছর চালু করেছি, কিন্তু গোপালনের ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা আসছে, যেখানে আমাদের উন্নত প্রজাতির যে ঘাসগুলো, সেই ঘাসগুলো আমাদের বীজগুলো পেতে সমস্যা হচ্ছে। এখানে সরকারি খামারে সেই বীজগুলো সবসময় অ্যাভেলেবল নয়, কিন্তু গোপালনের আমাদের যে মূল লক্ষ্য, যে এখানে মানুষকে খাঁটি জিনিস দেওয়া। এর ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যে পাশাপাশি যে লোকরা রয়েছে তারা এখান থেকে খাঁটি জিনিস নিয়ে যেতে পারছেন, এবং সেখানে তাদের খাঁটি জিনিস দিয়ে আমরা নিজেরাও একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে যে আমরা খাঁটি জিনিস দিতে পারছি, এবং তারা উপযুক্ত পে করে সেই জিনিসটা যেতে পারছেন সেখান থেকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই খামারের মধ্যেই আপনারা বেশ একটা বাড়িও তৈরি করেছেন, সেটা কিভাবে করেছেন এবং উদ্দেশ্যই বা কী? আমাদের এই বাড়িটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ট্রেনিং সেন্টার তৈরি করা, একটা আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার জন্য আমরা আজ পর্যন্ত কোনো দিক থেকে কোনো সহায়তা পাইনি। বড়জোড়া পঞ্চায়েত মাত্র 1 লক্ষ টাকা এটা সহায়তা করেছেন, বাকি সম্পূর্ণ আমাদের এখান থেকে ইনকাম করে এই কাজটি করা হয়েছে। এখানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন যে চাষিরা আসবেন এখানে প্রশিক্ষণ নিতে, তারা প্রশিক্ষণ নিলেন, তারা থাকলেন, এবং এখানে হাতে কলম প্রশিক্ষণ নিয়ে তারা বাড়ি ফিরে গিয়ে সেখানে আরও 5 জন মানুষকে আরও উজ্জীবিত করবেন এই কাজে সহায়তা করার জন্য। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে বিবেকানন্দ আত্মবিকাশ কেন্দ্র কিভাবে কাজ করছে, কি কি কাজ করছে, এবং আগামী দিনেই বা কি কি কাজ করার পরিকল্পনা রয়েছে। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো?
আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। আমাদের দেশে কৃষি ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবেই আবহাওয়া নির্ভর। আবহাওয়ার যদি সঠিক তথ্যাদি ঠিক সময় মতো কৃষক বন্ধুরা পেয়ে যান, অনেক ক্ষেত্রেই তারা ভালো উৎপাদন করে থাকেন। এই তথ্যাদি যারা সরবরাহ করেন, বিশেষ করে করে কয়েকটি সংস্থা রয়েছে, তারা সঠিক তথ্যাদি বর্তমানে কৃষক বন্ধুদেরকে সরবরাহ করে যাচ্ছেন এবং এই তথ্যাদি পেয়ে কৃষক বন্ধুরা তাদের চাষাবাদের পরিকল্পনা করে থাকেন এবং অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছেন। এ সম্বন্ধে আমরা কিছুটা জানবো। এখন আমার সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ হিসাবে ডক্টর মানস কুমার মণ্ডল। আচ্ছা মানসবাবু, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব এই যে আবহাওয়ার তথ্যাদি কীভাবে পরিবেশন করা হয়। আসলে আমরা ইফকো কিষাণ সঞ্চার লিমিটেড বলে ইফকোর একটা সহযোগী সংস্থা আছে, তো সেখানেতে আমরা আবহাওয়ার বিষয়ে যে পূর্বাভাস বিষয়ে যে তথ্যগুলো সেগুলো আমরা মোবাইলেতে ভয়েস মেসেজের মাধ্যমে দিয়ে থাকি। সেটা 1 মিনিটের ভয়েস মেসেজ হয় এবং যার কাছে ওই সিমটা থাকে, পার্টিকুলার ওই বিশেষ টাইপের সিমটা থাকে, সেই সিমটাতে 4টে করে ভয়েস মেসেজ আছে, তার মধ্যে আবহাওয়ার বিষয়েও ভয়েস মেসেজ আসে। এছাড়াও ভয়েস মেসেজের সঙ্গে সঙ্গেই আমরা একটা টেক্সট মেসেজ দিচ্ছি, যেটা আবহাওয়ার পূর্বাভাস নিয়ে, মানে কালকে আগামীকাল কীরকম ওয়েদার থাকবে, সেটা আবহাওয়া কীরকম থাকবে সেটার বিষয়ে জানিয়ে দেওয়া হয়। যে বৃষ্টিপাত হবে কি না, যে বীরভূম জেলায় বৃষ্টিপাত হবে কি না, বা কীরকমভাবে কত টেম্পারেচার থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে, এরকমভাবে একটা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেওয়া হয়। কত দিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়? যেটা ভয়েস মেসেজ আসে সেটা আগামী 3 দিনের, আজকে সহ আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় এবং যেটা SMS-এ আসে সেটা 1 দিনের দেওয়া হয় অ্যাডভান্স। এই দুটো রকম আছে। এছাড়াও আছে আবহাওয়া ভিত্তিক কৃষিকাজের উপরেতে আমাদের ভয়েস মেসেজ আছে, যেটাতে বিভিন্ন সামনের 3 দিনেতে কীরকম একটা যে আবহাওয়া থাকবে, সেই আবহাওয়া বিশেষে ফসলের কি কি পরিচর্যা নিতে হবে সেটার বিষয়েতে আমরা দিয়ে থাকি ভয়েস মেসেজের মাধ্যমে। এই সিম কার্ডগুলো কীভাবে পাওয়া যেতে পারে? এই সিম কার্ডটা ইফকো কিষাণ সঞ্চার, ইফকোর যে রিটেল কাউন্টার অর্থাৎ আপনার যে সোসাইটিগুলো আছে, সেই সোসাইটির মাধ্যমেতেই আমাদের এই সিমটা ওখানে চাষিদের কাছে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখি। প্রতিটা সোসাইটিতে নেই, কিছু কিছু সোসাইটিতে আছে এখনও অবধি। সেই সোসাইটির থেকেই, যেমন এখানে বোলপুরেতে পাওয়া যেত, সেই বোলপুরে পাওয়া যাওয়ার পরেতে এখানেতে পৌষ মেলাতে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রাম থেকে এখানে যে কামারডাঙ্গাল গ্রামে একজন কৃষক বন্ধু নিখিল মুখার্জি, উনি এই সিমটা নিয়েছিলেন আমাদের ওই স্টল থেকে। তো সেখান থেকে নেওয়ার পরে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেন এবং সেখানেতে হেল্পলাইনে যোগাযোগ করতেন এবং উনি নিজের চাষবাসের পরিকল্পনাটাকে একটু ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য, বা এখন যে শ্রী পদ্ধতিতে ধান চাষ চলছে বা নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে, সেগুলোকে মাথায় রেখে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং ওনার জমিতে এবছর আমরা একটা ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শন ক্ষেত্র রেখেছিলাম। যে প্রদর্শন ক্ষেত্রটা শ্রী পদ্ধতিতে হয়েছে, কিন্তু শ্রী পদ্ধতিতে একটু আলাদা রকমভাবে হয়েছে, যেটাতে আমরা সিঙ্গেল সিডলিং ট্রান্সপ্লান্টিং বলছি কিনা। একটা করে চারা, জাস্ট 11 থেকে 15 দিনের চারা, আমরা 13 দিনের চারা ওনাকে বলেছিলাম তুলে নিয়ে বীজতলার থেকে না কেচে 15-25 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ প্রায় 10 ইঞ্চি দূরত্বে লাগানোর জন্য। সেটাতে উনি এবছর, আমার কাছে যেটা খবর আছে, উনি প্রায় 20 বিঘা জমিতে এবছর করেছেন এবং ওই 20 বিঘা জমিতে যা ফলন উনি আশা করছেন আর কি এখনও অবধি, সেটা ওনার মানে অনেকটাই বেশি, আগে যেরকমভাবে পেতেন তার থেকে অনেকটাই বেশি। এখানে কি হয়েছে, পুরো চাষ পদ্ধতিতেই উনি আমাদের ভয়েস মেসেজগুলো শুনেই সেটাকে ফলো করেছেন। কেন কি, আমরা আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হবে কিনা জানিয়ে দিয়েছিলাম, সেই মতোভাবে উনি মানে জমি তৈরি করেছেন। এবং টেকনোলজিটাও কি আপনারা তথ্যাদি দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা এখানেতে পুরো চাষবাস মানে ধান চাষের উপরে যে
কিভাবে আরও উন্নতি করা যাবে, কিভাবে ফলন বাড়ানো যাবে। যে আগাছাতে আমাদের অনেক বেশি ধানের ফলন কমিয়ে দেয়, তো সেই তথ্যটাও আমরা দিয়ে দিয়েছিলাম। উনি সেইটা দেখেও কিন্তু আগাছানাশকও ব্যবহার করেছিলেন। এছাড়াও যেটা হয় দেখা যায় যে অনেক সময়তে সমস্ত কিছু পরিচর্যা করার পরেতেও আস্তে আস্তে দেখা যায় ফলনটা সেভাবে হয়তো পান না। অনেক সময় কি হয়, শেষের ধানের নিচের দিকের যে শীষের নিচের দিকের অংশগুলো ধানগুলো সেখানে পূরণ হয় না। তো সেটাকে আমরা কিভাবে কাটাতে পারবো সেটা নিয়ে একটা প্রদর্শন ক্ষেত্র আমরা রেখেছিলাম এখানেতে। সেই প্রদর্শন ক্ষেত্রতে আমরা রেখেছিলাম ইফকোর একটা তরল সার, যেটা 100% জলে দ্রবণীয় সার। সেটা হচ্ছে ইফকো NPK 18-18-18, যেটা দুবার অ্যাপ্লিকেশন করতে পারলে, অর্থাৎ দুবার যদি পাশ কাঠি ছাড়ার সময় এবং ধানের শীষ বেরোনোর আগে যদি আমরা 10 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি, তাহলে দেখা যায় এটাতে ফলন অনেকটাই বেড়ে যায়। এছাড়াও আরেকটা জিনিস যেটা করেছিলাম, যে এই প্রদর্শন ক্ষেত্রে বিশেষ করে একটা ডাবল বলে একটা ব্রাসিনোলয়েড প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি, যেটা ধানের শীষেতে ধানের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দেয়। যেমন দেখা যাচ্ছে এখানেতে দেখুন, একটা সাধারণ শীষ ছিল, সাধারণ পদ্ধতিতে রোয়া হয়েছিল। সেখান থেকে দেখা যাচ্ছে শ্রী পদ্ধতিতে যেটা রোয়া হয়েছিল তাতে কিন্তু অনেক বেশি পরিমাণ ধান আছে, এবং দেখা যাচ্ছে সেগুলো শেষ অবধি কিন্তু ধানগুলো কিন্তু ফলেছে প্রত্যেকটাই। এই জিনিসটা যে এইখানেতে যে কটা ধান এক্সট্রা পাওয়া গেল, এইটাই কিন্তু অনেকটা বেশি ফলন বাড়াবে। আচ্ছা, তো এ ব্যাপারে আপনাদের যে মেসেজের ব্যবস্থা, তাকে অন্যান্য ফসলের ক্ষেত্রেও কি দেওয়া হয়ে থাকে? হ্যাঁ, ধান ছাড়া আমরা সারা বছরেতে যেখানে যে রকম ফসল আসে সেই পুরো শস্য পর্যায়ে প্রত্যেকটা ফসলকে আমরা দিয়ে থাকি, তার পরিচর্যা থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারটাই। প্রথম মানে ধান লাগানোর থেকে, যেমন ধান কাটা অবধি যেরকম তথ্য দিয়ে থাকি, সেরকম প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই ফসল লাগানোর থেকে আরম্ভ করে শস্য রক্ষা অবধি এবং সেখান থেকে ফসলটাকে তুলে বিপণন, সেটার ব্যাপারেও তো তথ্য দিয়ে থাকি। যেমন কি আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত মান্ডিগুলো রয়েছে, সেই মান্ডির প্রাইসটাও আমরা দিয়ে থাকি, যেটা গত সপ্তাহে কোনো একটা দ্রব্য যেটা ফসল, সেই ফসলটার যে দাম ছিল এবং সেই ফসলের সপ্তাহ শেষে কী রকম দামটা গেছে। এছাড়াও কয়েকটা বাজারের তথ্য আমরা আগের দিনে আগের দিন কতটা ফসল এসেছিল এবং সেই ফসল কতটা দাম ছিল, সেই তথ্যটাও আমরা দিয়ে থাকি পুরোপুরি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এ ব্যাপারে আরও কিছু জানবো, যে কীভাবে কী ধরনের জিনিস ব্যবহার করার ফলে ভালো উৎপাদন পাওয়া গেছে, সে সম্পর্কে আমরা জানবো আরেকজন কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে, ডক্টর অংশুমান মাইতি। অংশুমানবাবু, আপনাদের সংস্থার পক্ষ থেকে বা আপনারা কিভাবে এই ধানের উৎপাদনের বৃদ্ধির ক্ষেত্রে ব্যবস্থাটি নিয়ে থাকেন? দেখুন, আমি একটা বেসরকারি সংস্থার সাথে যুক্ত। সেই সংস্থা ভারতবর্ষের কৃষকদের ফলন প্লাস কোয়ালিটি এই দুটো বাড়ানোর জন্যে বিভিন্ন ধরনের উৎপাদন বাজারে এনেছে, এবং তার মধ্যে একটা প্রোডাক্ট আছে যার নাম হচ্ছে ব্রাসিনোলাইড বেসড প্রোডাক্ট, তার নাম হচ্ছে ডবল। সেই ডবল প্রয়োগ করে ভারতবর্ষের কৃষকদের মুখ্যত ধান চাষে, যে আপনারা দেখবেন হয়তো আপনারা অনেকেই জানেন, আমাদের পূর্ব ভারতের প্রধান ফসল ধান হলেও প্রতি হেক্টর বা প্রতি একরে প্রোডাকশন কিন্তু আমাদের অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। এই যে বললেন যে উপাদানটি, এটা কিভাবে তৈরি করা হয়েছে? এটা দেখুন, একটা অর্গানিক সোর্স, মাস্টার্ড মানে সর্ষে গাছের ফুল যেটা আছে, তার সেই ফুল থেকে এটাকে প্রথমে বের করা হয়েছিল। তো আমেরিকাতে এটা আবিষ্কার হয়েছিল, সেখান থেকে আমরা সেই টেকনোলজিটা ইন্ডিয়াতে, ভারতবর্ষে আমাদের সংস্থা যেটা আছে সেই সংস্থা নিয়ে এসছে, এবং এটা আমরা ভারতবর্ষের কৃষকদের জন্য তৈরি করছি আমাদের নিজেদের ফ্যাক্টরিতে। আচ্ছা, তো এই যে গ্রোথ রেগুলেটর বলছেন, তো কিভাবে সেগুলো প্রয়োগ করতে হতে পারে? দেখুন, যে গ্রোথ রেগুলেটরটা বা প্রোমোটারটার কথা বলছি আমরা, এটা একটা নিউ জেনারেশন প্ল্যান্ট হরমোন। এটা হচ্ছে আপনার সবজি বা ধানের জন্য সমস্ত কিছু ফসলই ব্যবহার করা যায়। ধানে মোটামুটি আপনার যেটা আমরা তিনটে সময় ব্যবহার করাতে পারি। একটা হচ্ছে যেটা আমরা বলি অ্যাক্টিভ টিলারিং স্টেজ, যখন ধানের পাশ কাঠিগুলো ছাড়তে শুরু করে রোপণ করার 20 থেকে 25 দিন পরে, সেই সময় একবার প্রয়োগ করা যায়।
এছাড়া যদি সেই সময় কেউ প্রয়োগ না করেন, তারপরে যখন যেটাকে আমরা বলি প্যানিক্যাল স্টেজ, মানে পিআই স্টেজ, প্যানিক্যাল ইনিশিয়েশন, মানে যখন ওই আপনার ইনফ্লোরেসেন্সটা শুরু হয়, সেই সময় থেকে মোটামুটি 100 মানে রোপণ করা 40 থেকে 50 দিনের মাঝামাঝি এটাকে একবার স্প্রে করানো যায়, অথবা ফুল বেরোনোর পরে যখন ফ্লাওয়ারিং স্টেজ যেটাকে বলে, সেই সময় এটাকে স্প্রে করানো যায়। এবং এটা স্প্রে করার নিয়ম হচ্ছে 200 লিটার জলে 100 ml প্রতি একরের জন্য এটা ব্যবহার করতে হয়। এটা কি গম চাষের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা যে কোনো ফসলের জন্য প্রযোজ্য, এবং গম চাষে খুবই মানে রেজাল্ট ভালো, সুন্দর রেজাল্ট আমরা পেয়েছি, এবং প্রায় প্রতি একরে 3 থেকে 3.5 কুইন্টাল পর্যন্ত গমের উৎপাদন এই উৎপাদনটা বাড়িয়েছে, যার নাম ডবল। আমরা এতক্ষণ জানলাম যে কিভাবে বিভিন্ন তথ্যাদির দ্বারা সমৃদ্ধ হলে চাষবাসের ক্ষেত্রে উৎপাদন বাড়ানো যায় এবং ভালো লাভও পাওয়া যেতে পারে। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। আমরা এখন কথা বলবো সময়তা মঠ কৃষি কেন্দ্রের থেম্যাটিক লিডার ডক্টর কল্পনা সুরের সঙ্গে। নমস্কার, আপনার কাছে আমরা জানতে চাইবো যে কৃষিকাজ বলতে এখানে কি ধরনের কাজ চলছে? এখানে কৃষিকাজ বলতে আমি যদি একটু শর্টে বলি, একটু মানে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে হচ্ছে যে আমি কৃষিকেন্দ্রে অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসেবে আজকে 7.5 বছর আছি। প্রথম এখানে আমাদের সিনজেন্টা ফাউন্ডেশন ইন্ডিয়া একটা সিএসআর প্রজেক্ট, একটা ফাউন্ডেশন, তাদের ডোনারশিপে আমরা এখানে কাজ শুরু করি। তো তাতে আমি যখন প্রথম এখানে আসি তখন এখানে চাষ ছিল, খুবই ছিল, চাষিদের সবই রকম ছিল, কিন্তু আমরা প্রধান এসেই এখানে প্রথমে সার্ভে করে জানলাম যে এখানে বাঁকুড়া এমনই একটা জায়গা যেখানে জল বহুত কম। তো এই কম জলে চাষিদের একমাত্র প্রধান হচ্ছে ধান চাষ একটাই সিজনে, আর যে রবি সিজনে যেটা করে এটা খরিফটা ধানে হয় বর্ষায়, আর শীতে যেটা হয় যেখানে যেখানে জল থাকে তার উপরে নির্ভর করে সর্ষে চাষ বা গম চাষ এগুলো হয়। তো সব কিছু সার্ভে করে চাষিদের থেকে গ্রামভিত্তিক সমস্ত কিছু লোকেশান দেখে আমরা তখন ঠিক করলাম যে একটা লোকেশান স্পেসিফিক এবং ডিসেমিনেশন অফ টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি চাষিকে দেওয়ার একটা মনস্থ করলাম যে কম খরচে, কম জল খরচ করে কি করে চাষি তার এই বর্ষায় একটা চাষের বদলে সে 2 থেকে 3টে চাষ করতে পারে। আচ্ছা, কারণ এটার প্রধান হচ্ছে আমাদের প্রান্তিক চাষি এবং এই গরিব চাষিদের লাইভলিহুড জেনারেশন। তো যেহেতু আমাদের প্রাথমিক অবস্থা ছিল, আমাদের অনেক কিছু স্ট্যান্ডার্ডাইজ করতে হয়েছে এখানে। আমরা প্রথম খুঁজছিলাম যে কম দিনের ধান কিভাবে চাষ করা যায়, কম দিনে তার রিল্ড কীরকম আসে। তো আমরা বহু ইউনিভার্সিটির সাথে রিসার্চ স্টেশন, দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যতগুলি আছে সমস্ত চুচুড়া, বাঁকুড়া, সমস্ত রাইস রিসার্চ স্টেশন থেকে তাদের সমস্ত যারা লিডার আছেন তাদের থেকে অ্যাডভাইস নিয়ে ছোটো দিনের ধান সব আমরা এখানে আগে সময়তা মঠে আমরা ট্রায়াল দিই।
আচ্ছা। দেওয়ার পরে সেখান থেকে আমরা স্ক্রিন করে যেটা মনে হলো ভালো, চাষি সেখান থেকে পিক আপ করলো, তো আমরা সেইভাবে এস্টাবলিশ করেছি। শুধুমাত্র ধান নয়, গম, সর্ষে, সমস্ত কিছু, এবং যত রকমের ভেজিটেবল যে কোম্পানির খুব ভালো হাই ইল্ডিং ভেজিটেবল যেগুলো হয় সেগুলো আমরা ট্রায়াল দিয়ে সেখান থেকে কোনটা ভালো সেগুলো আমরা চাষিদের দ্বারা করিয়েছি। অনেকগুলো স্টেপ পেরিয়ে, বা ধরুন আমরা স্ট্রবেরি করেছি, জারবেরা করেছি, সব যেগুলো করা যায় বাঁকুড়া। তারপরে কি বেবিকর্ন, সুইট কর্ন, মানে যত রকম আছে সব আমরা করেছি, যেগুলো করা যায় আমরা দেখে নিয়েছি। দেখার পরে আমরা এখন এগিয়েছি গ্রুপ ভিত্তিক কাজের মধ্যে, গ্রুপ হয়ে তার মার্কেটিং করাচ্ছি, ভেজিটেবল চাষের মার্কেটিং। আচ্ছা। তো করতে গিয়ে আমরা দেখলাম একটা প্রধান, এরপরে আমরা বিষয় ভাবলাম যে মার্কেটিংটাই হচ্ছে এখানে আসল জিনিস। মার্কেটিং যদি আমি চাষিকে করাতে পারি এবং জল যদি আমরা ভালোভাবে মানে সাপ্লাই যোগান দিতে পারা যায়, মানে ঠিক জলের ব্যবস্থা, তাহলে এইখানে একটা দারুণ জায়গা। সেকেন্ড পার্টে হচ্ছে 7 বছর পরে সবগুলি করার পরে আমরা দেখলাম কোন কোন প্রোগ্রামগুলো, কারণ একটা আমরা প্রায় ধরুন 6500 চাষি 110টা গ্রামে কাজ করেছি, বা এখনও আমাদের বিভিন্ন প্রজেক্ট আসছে যেখানে ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট, আরও সমস্ত গভর্নমেন্টের সংস্থা, কিন্তু মোটামুটি প্রোগ্রাম চাষির অ্যাক্টিভিটি একই, প্লাস অ্যানিম্যাল হাজবেন্ডারিও আছে, কারণ আমাদের প্রগ্রেসিভ ফার্মার্স প্লাস ট্রাইবাল ফার্মার্স আছে, তাদের কাছে অ্যানিম্যাল হাজবেন্ডারির একটা প্রধান বিষয়। এগুলো যে পকেটে যে প্রোগ্রামগুলো ভালো চলতে পারে সেইগুলো আমরা এখন বেছে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে সাফল্য পেয়েছেন কোন কোন ক্ষেত্রে? এখানে একটা বিরাট সাফল্য যেটা বলবো বাঁকুড়া, সেটা হচ্ছে এই ওয়েদারে সিড প্রোডাকশন। আচ্ছা, এটা হচ্ছে বিরাট সাফল্য, কারণ আমাদের দেখা গেছে যে ভালো সিড পাওয়া চাষের জন্য একটা খুব মানে মেহনতের বিষয়। সব সময় ঠিকমতো আমরা বাজার থেকে যেগুলো কিনি অনেক সময় হয়তো ঠিক পায় না, চাষি মার খায়। তো বাঁকুড়ার আবহাওয়া, এই শুকনো আবহাওয়া এবং হিউমিডিটি কম, সেটা ভালো বীজের জন্য একটা প্রধান জায়গা। তো এই করতে গিয়ে আমরা দেখলাম যে ভালো আমরা চাষিদের মাধ্যম দিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সহায়তায় সিড সার্টিফিকেশন আন্ডারে এসে আমরা ভালো বীজ তৈরি করতে পারছি, এবং সেটা আমরা রেজিস্টার্ড ফার্মার যারা আমাদের থ্রু গভর্নমেন্ট, তারা এই বীজগুলো তৈরি করছে, এবং সময়তা মঠের আলাদা একটা লোগো আমরা তৈরি করেছি, শ্রীরোহী, সেটা দিয়ে আমরা বীজ সমস্ত চাষিকে দিতে পারছি। নট অনলি যে শুধুমাত্র প্যাডি মানে ধান, আমরা মাস্টার্ড প্লাস আপনার হচ্ছে যে লেন্টিল বা অন্য খেসারি, তারপরে এই সমস্ত বীজগুলো এমন করা যাচ্ছে। এবং বিভিন্ন যেটা ধরুন যেটা ইন্ডিয়ার সবথেকে বড় ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, তাদের সাথেও টেকনোলজি ট্রান্সফারে আমরা যুক্ত হয়েছি। তাদের যে রিসার্চ ভ্যারাইটিগুলো সেগুলো আমরা সেটা করে নেবে। তো আমরা মানে ডিফারেন্ট ভ্যারাইটি, খুব হাই ইল্ডিং ভ্যারাইটি যা খুব ভালো ইল্ড দেয়, সেগুলো আমরা গভর্নমেন্টের বিভিন্ন মানে রিসার্চ ইনস্টিটিউট, যেমন হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, তাদের টেকনোলজি ট্রান্সফার যে ডিপার্টমেন্ট, এক্সটেনশন ডিপার্টমেন্ট, বা বাঁকুড়া রাইস রিসার্চ স্টেশন, চুঁচুড়া রাইস রিসার্চ স্টেশন, তাছাড়াও অন্যান্য স্টেটের বা সেই জায়গা থেকে আমরা ভালো ভালো ভ্যারাইটি এনে এখানে গ্রো করিয়ে দেখলাম যেটা এইখানকার জায়গার মতন উপযুক্ত বা অ্যাডাপ্টেশন বা এস্টাবলিশমেন্ট ভালো হয়েছে, সেইগুলো আমরা এখানে চাষির কাছে বেছে নিয়েছি, যেটা এইখানে যে চাষটা হয় তার থেকেও এই ভ্যারাইটিগুলো অনেক বেশি দেয়। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা দেখলাম এটাও একটা দিক। তাছাড়াও আমরা দেখলাম যে ভেজিটেবল, যেটা এখানের এই অঞ্চলে এই কম জলে কিন্তু ভেজিটেবলটা খুব ভালো চাষ হয়, তরকারি, কিন্তু সেখানেও একটা বড় প্রশ্ন যে মার্কেটিং। কারণ আপনি দেখবেন যে প্রোডাকশানের সাথে মার্কেটিং একটা রিলেশন থাকে। যখন বাজারে বেশি দাম আসে, মানে ফসল আসে, তখন মার্কেটের দামটা কমে যায়, কিন্তু সেখানে যারা কেনে তারা সুখী যে কম দামে পাচ্ছে, কিন্তু চাষি যে বিক্রি করছে তার কাছে এটা নট লাভজনক। ঠিক, হ্যাঁ। তো সেই জন্য এখানে আমরা বেছে নিলাম যে টমেটো একটা খুব ভালো তৈরি হয়, কিন্তু কখনো দেখা যায় বাজারে এমনই মার্কেট কমে যায় যে 5 টাকা কিলো 3 টাকা কিলো চাষিকে বিক্রি হচ্ছে, না তো মাঠে ছেড়ে দিয়ে চলে আসছে, কারণ তার কষ্টে পোষাবে না।
তখন এটা আমাদের একটা মেন অবজেক্টিভ হলো। অর্থাৎ উৎপাদন নয়, মার্কেটিংয়ের একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। মার্কেটিং রিলেটেড টু উৎপাদন। হ্যাঁ, এটা আবার বেশি হয় এই যে বর্ষার আগে আপনি বাজারে দেখবেন কপি, এইটুকু কপি অনেক দাম, কিন্তু সেটা একটা রিস্ক জলের জন্য থাকে, যে করতে পারে সে লাভবান। কিন্তু আমি তো দেখবে গ্রস চাষির উপরে কতটা লাভবান। তা এইটা করে আমরা তখন দেখলাম যেহেতু বীজ তৈরির এখানে একটা বড় মানে আশ্রয়, তো আমাদের কতগুলি ইন্টারন্যাশনাল কোম্পানি তাদের থেকে আমি তখন ওখানে আমাকে বলা হলো যে এখানে একটা টমেটোর বীজ তৈরি করলে কেমন হয়, কোম্পানিই নিয়ে নেবে এবং ফিক্স দামে। আচ্ছা, হ্যাঁ, তো যদিও এটা খুব একটা হাইটেক টেকনোলজি, তো আমরা 4 বছর সময়তা মঠে এবং প্রায় 7-8টা চাষিকে দিয়ে এইটা এস্টাবলিশ করলাম। আমরা শিখে আসলাম যে কীভাবে টেকনোলজিটা অ্যাডপ্ট করতে হয়। তো একটা খরচ সাপেক্ষ, ধরুন 1 লাখ টাকার উপরে খানিকটা খরচ থাকে, কিন্তু রিটার্নটা হাই যদি খুব প্রিসিয়াসলি মানে করা যায়। এই ইউবিআইয়ের মাধ্যম দিয়ে যখন দেখলাম এটা লাভজনক, তখন আমি দেখলাম যে আমাদের প্রাথমিক অবস্থায় হেল্প করা হতো, কিন্তু এটা তো সারা জীবন হেল্প করা যায় না। তখন আমরা চাষি সিলেকশন করে আমরা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, অমরকানন এবং এই কদমাহাটি এদের সহায়তা নিলাম। তার আগে আমরা হেড অফিসে গিয়ে বললাম যে আমাদের এইটা একটা মনে হচ্ছে একটা ভালো লাভজনক হতে পারে। ইউবিআই হেড অফিসের বিশেষ করে আমি একজন মানুষের কথাই বলবো, পার্থকর, উনি আমাদের খুব হেল্প করলেন এবং যিনি হেড আছেন, প্লাস পুরুলিয়ার যিনি সিআরএম, তাদের সহায়তা এবং অমরকাননের যিনি ম্যানেজার আছেন আমাদের এখানে রুটসেটের যিনি সৌম্যবাবু এবং কদমাটির, ওনাদের থ্রু দিয়ে আমরা এই ব্যাংক লোন করালাম। ব্যাংক লোন আমরা 18টা চাষিকে দিয়ে করেছি, প্লাস সময়টা মতো কিছু করেছিল উইদাউট ব্যাংক লোন। তো এইবারে করানোর পরে টেকনোলজিগুলো খুব স্পেসিফিক টেকনোলজি এবং খুব অনেস্টলি যদি করা যায়, তো দেখলাম একটা চাষি এই গত বছরেরটা বলছি 12-13, 1,40,000 5 মাসে সে লাভ করেছে। এটা লাভের অঙ্ক, সব বাদ দিয়ে নিট প্রফিট। এবং যে ধরুন করতে পারেনি ন্যাচারালি তার খারাপ হবে, তবে বেশিরভাগই অ্যাভারেজ 60,000 টাকার উপরে মানে সবাই লাভ আছে, আমি যদি অ্যাভারেজ করি। আচ্ছা, তো এই গতকালই সবাই মানে তাদের টাকা এসে গেছে, তারা টাকা পেয়ে গেছে। বাহ, এটা একটা ভালো লাগার জায়গা, ভালো বিষয়, সবাই টাকা পেয়ে গেছে। কারণ কোনো চাষি বলতে পারবে না যে 5 মাসে সে এতটা লাভ করেছে এই জায়গায় কৃষি থেকে। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কাছ থেকে শুনে। অর্থাৎ চিরাচরিত কৃষি পদ্ধতির সঙ্গে একটু প্রযুক্তি, একটু বিজ্ঞান মিশিয়ে নিয়ে অনেক লাভজনক হতে পারছেন কৃষক বন্ধুরা, সে গল্পই আমরা শুনলাম এতক্ষণ। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।